তোরা আর রৌদ্র রিক্সা করে ফুটপাতে এসে নামলো। আসলে রিক্সা করে যাওয়ার আবদারটা তোরাই করেছিল। আর রৌদ্র তোরার কোনো কথা ফেলতে পারে না। ফুটপাতে পা রাখতেই ঝালমুড়ির সুবাস তোরার নাকে লাগলো। সে লোভ সামলাতে না পেরে রৌদ্রের শার্টের হাতা ধরে টানতে টানতে বলল, প্লিজ প্লিজ আমাকে এক প্যাকেট ঝালমুড়ি খাওয়ান। গ্রানে জিভে জল চলে আসছে। রৌদ্র বুক কুঁচকে একবার তোরার দিকে তাকিয়ে হাসলো। তারপর জিজ্ঞেস করলো, তুই আগে কখনো এভাবে ঝালমুড়ি খেয়েছিস নাকি? তোরা জিভে জল আসার মতো করে ঢোক গিলে বলল, আরে কত খেয়েছি তার হিসেব নেই। এখন প্লিজ আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিনে দেন, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা বলেই তোরা রৌদ্রের উত্তরের অপেক্ষা করলো না। সে নিজেই চটজলদি ঝালমুড়িওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ একটা হাঁক ছেড়ে বলল, এই যে মামা, জলদি আমাকে স্পেশাল করে এক প্যাকেট ঝালমুড়ি দিন তো। ঝালমুড়িওয়ালা মুচকি হেসে বলল, আচ্ছা মা, দিতাছি, একটু সবর করো। রৌদ্র তুরার এই ছেলে মানুষই কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে গিয়ে তুরার ঠিক পেছনে দাঁড়ালো। ঝালমুড়িওয়ালা দুজনকে একসাথে দেখে আপন মনেই বলে উঠল, আপনারা কি স্বামী স্ত্রী? রৌদ্র খুব সাবলীনভাবে আর ছোট করে উত্তর দিল, ঝালমুড়ি বানাতে বানাতে মামা আবারও বলে উঠল, মাশাআল্লাহ, খুব মানিয়েছে কিন্তু আপনাদের দুজনকে। রৌদ্র হালকা একটু হেসে তাকে ধন্যবাদ জানালো। তারপর তোরার স্বাস্থ্যের কথা ভেবে নিচু স্বরে বলল, মামা, ঝালটা একটু কম দিয়েন কিন্তু। রৌদ্রের কথা শুনেই তোরা বড় বড় চোখ করে তার দিকে তাকালো, যেন খুব অপরাধ করে ফেলেছে রৌদ্র। তোরা গাল ফুলিয়ে বলল, কেন ঝাল কম দিবে শুনি? আপনি তো কিছুই বোঝেন না। এই যে মামা, আপনি একদম কড়া করে ঝাল দেন তো। ঝালমুড়ি ঝাল না হলে কি জমে নাকি? রৌদ্র আবারও সাবধান করে দিয়ে বলল, তোরা পরে ঝাল লাগলে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। তোরা এবার রৌদ্রকে উল্টো ধমক দিয়ে বসলো। সে বেশ তেজ দেখিয়ে বলল, একদম চুপ থাকেন তো আপনি। আমি কি আজ প্রথম ঝালমুড়ি খাচ্ছি নাকি? এই ব্যাপারে আমার 80 বছরের অভিজ্ঞতা আছে। তোরার কথা শুনে ঝালমুড়ি মামা তো হা করে হেসে দিলেন। রৌদ্র নিজের তর্জনী ঠোঁটের ওপর রেখে হাসি চেপে ধরার চেষ্টা করলো। তারপর কৌতুক মেশানো গলায় বলল, কি বললি 80 বছরের অভিজ্ঞতা? তো তোর বর্তমান বয়সটা কত শুনি? তোরা এবার নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলো। ঝালের চোটে কি বলতে কি বলে ফেলেছে। সে আর কথা না বাড়িয়ে ঝালমুড়ি মামাকে তাড়া দিয়ে বলল, মামা, আপনি কারো কথায় কান না দিয়ে নিজের কাজ করেন তো, জলদি দেন। এরপর ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানিয়ে দিতে তোরা পরম তৃপ্তিতে আর আয়েশ করে খেতে শুরু করলো। তোরা জোর করে রৌদ্রের মুখে এক চামচ তুলে দিল। রৌদ্র তুরার আবদার রাখতে সেটা খেলো। দুজনেই ঝালমুড়ি খাওয়া শেষ করে ফুটপাত ধরে অনেকক্ষণ পাশাপাশি হাঁটলো। রাতের অন্ধকার নামার সাথে সাথে রৌদ্র তুরাকে নিয়ে একটা সিএনজিতে উঠে পড়ল। সিএনজি কিছুটা পথ আসার পর হঠাৎ রৌদ্র পেছন থেকে তুরার দুই চোখ হাত দিয়ে চেপে ধরল। তোরা অবাক হয়ে কিছু বলতে চাইলে রৌদ্র বলল, একদম চুপচাপ থাক, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। তোরা আর কথা না বলে চুপ করে রইল। তার বুকের ভেতরটা দুকপুক করছে। কিছুক্ষণ পর সিএনজি থামার শব্দ হলো। রৌদ্র বেশ সাবধানে তোরার চোখ ধরে সিএনজি থেকে নামালো। তারপর ধীর পায়ে একটু হেঁটে এসে আস্তে আস্তে চোখ থেকে হাত সরিয়ে দিল। আর তোরা চোখ খুলতেই বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সে এখন এক জমজমাট রাতের মেলায়। চারিদিকের দৃশ্য দেখে তোরা যেন স্বপ্নের জগতে চলে গেল। চোখ ধাঁধানো রঙিন আলোর রোশনাই ছড়িয়ে আছে মেলার প্রতিটি কোণায়। নানা রঙের ছোট ছোট বাল্ব, হ্যাংলিং ল্যান্টার্ন আর নিয়ম সাইনবোর্ড দিয়ে সাজানো হয়েছে পুরো মেলা প্রাঙ্গণ। বাতাসে ভেসে আসছে হরেক রকম খাবারের মনোমাতানো সুবাস, ফুচকা, চটপটি, জিলেপি, ঘুগনি আর গরম গরম কাবাবের লবণীয় গন্ধ।
একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সারি সারি দোকান। কোনো দোকানে মাটির পুতুল, খেলনা, শোপিস সাজানো, কোনো দোকানে হাতে গড়া গয়না আর বাঁশের তৈরি বাহারি জিনিসপত্র। এক কোনায় জাদু খেলা দেখাচ্ছে এক জাদুঘর, তার চারপাশে ভিড় করে আছে উৎসুক জনতা। পাশেই নাগরদোলা আর চৌকিগুলো ঘুরছে সশব্দে, আর তাতে বসে থাকা মানুষগুলো উচ্ছ্বসিত হাসি শব্দ বেশি আসছে। শিশুরা বায়না ধরেছে খেলনার জন্য, প্রেমিক যুগলেরা হাতে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে আলোর নিচে, আর পরিবারগুলো মিলেমিশে উপভোগ করছে ছুটির রাতের এই উৎসব। পুরো মেলাটা যেন প্রাণবন্ত হাসিতে আর কোলাহলে মুখরিত। তোরা মুগ্ধ চোখে চারপাশটা দেখছে। রৌদ্রের দিকে তাকিয়ে তার চোখ দুটো ঝলমল করে উঠল। তোরা খুশিতে যেন ডানা মেলা পাখির মতো ছটফট করতে লাগলো। ঝলমলে আলোর দিকে চেয়ে সে উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, আপনি আপনি জানলেন কি করে যে এখানে এত বড় একটা মেলা হচ্ছে? রৌদ্র মেলার প্রবেশ পথের রঙিন তরুণ তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা আমার কাছে নতুন কিছু না রে। ছোটবেলায় বাবার হাত ধরে কতবার যে এই মেলায় এসেছি তার হিসেব নেই। এখন তো বড় হয়ে গিয়েছি, বাবার কাছে আগের মতো আবদার করার বয়সটা আর নেই। তাই ভাবলাম এবার না হয় নিজেই বউকে নিয়ে ছোটবেলার স্মৃতিগুলো জ্বালিয়ে নেই। তোরা আর এক মুহূর্ত দেরি করলো না। রৌদ্রের হাতে শক্ত করে আগড়ে ধরে ভিড়ের মাঝখানে দিয়ে টানতে টানতে মেলার গভীরে ঢুকে পড়ল। আরেক রকম বাদ্যি আর মানুষের কোলাহল ছাপিয়ে একসময় তারা বিশাল এক নাগরদোলার সামনে এসে থামল। তোরা আবদার মেশানো করণ স্বরে বলল, চলেন না একবার নাগরদোলায় চড়ি, লক্ষ্মীটি, না করবেন না কিন্তু। রৌদ্র মুচকি হেসে তোরার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, ওকে সুইট হার্ট, তোর যখন এতই শখ চল। টিকিট কেটে তারা ছোট্ট কাঠের কামরাটায় গিয়ে বসলো। নাগরদোলাটা যখন ক্যাস ক্যাস শব্দ করে ধীর গতিতে চালু হলো, তোরা ভয়ে রৌদ্রের কোনাইটা নখ দিয়ে খামচে ধরল। যত সময় যাচ্ছিল ঘোড়ার গতি ততই বাড়ছিল। রৌদ্র আগে কখনো এই যন্ত্রে ওঠেনি, তাই ওপর থেকে যখন নিচে নামছিল তার পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছিল। ভেতরে ভয় কাজ করলেও সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু তোরা ততক্ষণে ভয়ের চরম সীমার পৌঁছে গেছে। সে চোখ বুজে রৌদ্রকে ঝাপটে ধরে থরথর করে কাঁপছে। রৌদ্র নিচের দিকে তাকিয়ে দেখলো মেলা প্রাঙ্গণটা এখন কেবল বিন্দু বিন্দু আলোর মতো দেখাচ্ছে। কামরাটা যখন একদম মগডালে গিয়ে পৌঁছালো তখন সে তোরাকে নিজের বুকের সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল। তোরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কী রে, খুব ভয় পাচ্ছিস? তোরা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে কেবল রৌদ্রের বুকে মুখ লুকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্রের ঠোঁটের কোণে তখন খেলে গেল এক দুষ্টমি ভরা হাসি। সে আর এক পলকও সময় নষ্ট করল না। তোরা থুতনি ধরে মুখটা আলতো করে উঁচু করল এবং নিমিষেই নিজের তৃষার্ত ঠোঁট ডুবিয়ে দিল তোরার কাঁপতে থাকা ঠোঁটে। মুহূর্তেই যেন সময় থমকে গেল। তোরার ভয়ে কম্পন চাপিয়ে এক তীব্র বিদ্যুতিক শিহরণ বয়ে গেল সারা শরীরে। সে আবেশে চোখ বুজে রৌদ্রের শার্টটা শক্ত করে মুঠো করে ধরল এবং নিজের অজান্তেই তার গভীর সোহাগে সাড়া দিতে শুরু করলো। আকাশের এত উঁচুতে, চারপাশে হিমেল হাওয়া আর নাগরদোলার সেই নিবিত কামরায় তারা দুজন যেন পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাইরের ঘুটঘুটে অন্ধকার আর উচ্চতার আড়ালে তাদের এই চরম রোমান্টিক মুহূর্তটা অজানাই থেকে গেল পৃথিবীর মানুষের কাছে। কেবল দুজনের তপ্ত নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ মিলেমিশে একাকার হয়ে এক নতুন গল্পের সূচনা করল। নাগরদোলা থেকে নামার পর তারা অনেকটা সময় মেলার চষে বেড়ালো। রৌদ্র আজ যেন পণ করছে তোরাকে দুহাত ভরে উপহার দেবে। এক জায়গায় রৌদ্র একজোড়া রূপালি পায়েল পছন্দ করলো। তারপর মেলার সবার সামনে কোনো দ্বিধা না করে হাঁটু গেড়ে বসে তোরার পা নিজের হাঁটুর ওপর তুলে নিল।
এবং অতি যত্ন করে পায়েল জোড়া পরিয়ে দিল। তুরা লজ্জায় রাঙা হয়ে উঠলেও রৌদ্রের এই পাগলামি তার মন ছুঁয়ে গেল। এরপর রৌদ্র তাকে এক জোড়া ঝুমকো কিনে নিজের হাতে কানে পরিয়ে দিল। লাল ফুল আঁকা নকশা করা চুড়ি দু হাতে ভরে পরিয়ে দিতেও ভুলল না সে। সব শেষে রৌদ্র যখন বিশাল বড় একটা টেডি বিয়ার তুরার হাতে ধরিয়ে দিল, তুরা তখন খুশিতে আত্মহারা। রৌদ্র যে তাকে এভাবে সারপ্রাইজ দেবে তা সে স্বপ্নেও ভাবেনি। রাত যখন বেশি হয়ে যাচ্ছে, রৌদ্র তার বডিগার্ডদের ফোন করে গাড়ি পাঠাতে বলল। মেলা থেকে বেরিয়ে তারা মেলা প্রাঙ্গণের ঠিক পাশেই বয়ে যাওয়া নদীর পাড়ে চলে এলো। মেলার আলোকসজ্জা নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। ঘাটের আর পাড়ে অনেক মানুষের ভিড় থাকলেও পানির কাছে জায়গাটা বেশ নির্জন। তোরা তার সোনালি রঙের জর্জেট শাড়িটা একটু ওপরে তুলে ধরে পা টিপে টিপে হাঁটু সমান পানিতে নেমে পড়ল। পানির শীতল স্পর্শে তার সারা শরীরে এক প্রশান্তি বয়ে গেল। রৌদ্র প্যান্টের নিচে অংশ কিছুটা গুটিয়ে নিয়ে ধীরে ধীরে পানি ভেতরে নামলো। রৌদ্র নামা মাত্রই তুরা খিলখিল করে হেসে দুহাত দিয়ে সজোরে রৌদ্রের গায়ে পানি ছিটা দিল। রৌদ্র অপ্রস্তুতভাবে ভিজে গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর এক সিলতে দুষ্টু হাসি ঠোঁটে নিয়ে বলল, দাঁড়া, মজা দেখাচ্ছি। কথাটা বলে রৌদ্র দু হাত ভরে পানি তুলে তুরার দিকে ছুঁড়ে মারল। শুরু হলো দুজনের মিষ্টি এক জলকেলি। রাতের আধারে নদীর বুকে চাঁদের আলো আর মেলার রঙিন রসনায়ের নিচে তাদের এই আনন্দ ঘন মুহূর্তটা যেন এক রঙিন জলছবি হয়ে ফুটে উঠল। দুজনের হাসি আর পানির ঝপাঝপ শব্দে নদীর তীরের নির্জনটাটুকু যেন আনন্দে নেচে উঠল। নদীতে অনেকটা সময় কাটানোর পর তারা পাড়ে উঠে এলো। দুজনেরই অর্ধেক শরীর ভিজে সপসপে হয়ে আছে। রাস্তার ধারে আসতেই দেখলো রৌদ্রের গাড়ি আর বডিগার্ডরা অপেক্ষা করছে। ক্লান্ত শরীরে তুরা আর রৌদ্র গিয়ে গাড়ির সিটে বসলো। রৌদ্র নিজেই ড্রাইভিং সিটে বসে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। তুরা তার সেই বিশাল টেডি বিয়ারটা কোলে নিয়ে বাচ্চাদের মতো খেলতে লাগলো। মেলার আনন্দ যেন এখনও ওর চোখে মুখে লেগে আছে। গাড়ি ছুটছে রাতের নির্জন রাস্তা দিয়ে। তুরা আদৌ ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রৌদ্র সাইড মিরর আর লুকিং গ্লাসে একবার তুরার দিকে তাকালো। আর তাকাতেই রৌদ্রের বুকের ভেতরটা কেমন যেন তোড়পাড় করে উঠল। তুরা ক্লান্তিতে জানালার সাথে মাথা থেকে আদৌ ঘুমে আচ্ছন্ন। অসাবধানতায় ওর সোনালি জর্জেট শাড়ির আঁচলটা কাঁধ থেকে অনেকটা নিচে নেমে গেছে। ভিজে থাকার কারণে পাতলা শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে, যা তুরার রূপকে এক অন্যরকম মায়াবী আর আকর্ষণীয় করে তুলেছে। রৌদ্র কয়েকবার শুকনো ঢোক গিলল। সে দৃষ্টি সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বারবার চোখ জোড়া অবাধ্য হয়ে আয়নার দিকেই চলে যাচ্ছে। এক অদ্ভুত নেশা ওকে আচ্ছন্ন করে ফেলেছে। রৌদ্র নিজের ঠোঁট কামড়ে ধরল। স্টিয়ারিং হুইলটা জোরে চেপে ধরে নিজের উত্তেজনা কমানোর চেষ্টা করলো, কিন্তু মনের ভেতর যে তুরাকে কাছে পাওয়ার তৃষ্ণা জেগেছে তা যেন কোনোভাবেই দমানো যাচ্ছে না। এসির ঠান্ডা বাতাসেও রৌদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। শরীর আর মনের এই যুদ্ধের মাঝে সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। ড্রাইভ করার দিকে মন বসানো যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তা রৌদ্রের জন্য। রৌদ্রের শরীরের প্রতিটি শিরা যেন উত্তেজনায় কাঁপছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, চোখের দৃষ্টিতে এক আদিম তৃষ্ণা। নিজের সাথে লড়াই করতে করতে এক সময় রৌদ্র চূড়ান্তভাবে হেরে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল এবং অচেনা এক জঙ্গলের রাস্তার নির্জনে গিয়ে সজোরে ব্রেক কষল। টায়ার ঘষার শব্দে তুরার কাছা ঘুমটা ভেঙে গেল। সে চোখ কসলাতে কসলাতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, গাড়ি থামালেন কেন? রৌদ্রের শ্বাস প্রশ্বাস তখন অস্বাভাবিক রকমের দ্রুত।
সে সিটে হেলান দিয়ে হাঁপাচ্ছে। তোরার দিকে তাকিয়ে নেশালো গলায় বলল, তোরা, তোকে আমার চাই, প্লিজ সামলা আমাকে, আমি আর পারছি না। তোরা বড় বড় চোখে তাকিয়ে রইল। রৌদ্রের এমন অদ্ভুত আচরণ দেখে সে কিছুটা ভরকে গিয়ে বলল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? রৌদ্র এবার সরাসরি তোরার চোখের দিকে তাকিয়ে তীব্র নেশায় আচ্ছন্ন হয়ে বলল, তোকে কাছে পাওয়ার এক মারাত্মক নেশা মাথায় চেপেছে। তোরা বিস্ময়ে থমকে গিয়ে বলল, কি, আপনি কি পাগল হয়ে গেছেন? এই মাঝ রাস্তায় এসব কি বলছেন? রৌদ্রের কানে যেন তোরার কোনো কথাই পৌঁছাচ্ছে না। সে উত্তেজিত হয়ে নিজের গায়ের শার্ট বোতাম খুলতে শুরু করলো। তোরা এবার সত্যি ঘাবড়ে গেল। তার গলা শুকিয়ে আসছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, রৌদ্র, আপনি শার্ট খুলছেন কেন? এখন কি এই মাঝ রাস্তায় শুরু করে দিবেন নাকি? রৌদ্র যেন হিতাহিত জ্ঞান শূন্য। সে গায়ের শার্টটা প্রায় ছিঁড়ে এক পাশে ছুঁড়ে ফেলল। তার সুগঠিত জিম করা বডি দেখে তোরার বুকটা ধড়াস করে উঠল। রৌদ্র নেশালো আর উত্তেজিত কণ্ঠে বলল, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ জান বাচ্চা। তোর এই ভিজা রূপ দেখে আমার ভিতরে আগুন জ্বলছে। এখন বাড়ি পর্যন্ত যাওয়া তো দূরের কথা, এক সেকেন্ডের ধৈর্য ধারণ ক্ষমতাও আমার নেই। ওর কাছে আই জান বাচ্চা। আজ তুই আর আমি মিলে গাড়িটাকে এমনভাবে কাঁপাবো যে গাড়িও আমাদের উন্মাদনা দেখে বলবে, আরে ভাই থাম, তোদের লোড আমি আর নিতে পারছি না। কথাটা শেষ করে রৌদ্র এক ঝটকায় গাড়ি থেকে নেমে পড়ল। তোরা কিছু বুঝে ওঠার আগেই সে ডোর খুলে তোরাকে কোলে তুলে নিল। পরক্ষণেই তাকে পিছনের সিটে শুইয়ে দিয়ে নিজের ভারী শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়ল তোরার উপর। রাতের সেই ঘুটঘুটে অন্ধকারে জনমানবহীন জঙ্গলের রাস্তা, রৌদ্র আর তোরার ভালোবাসার উত্তাপ বাড়তে লাগলো। সময়ের গতিতে তাদের সেই বন উন্মাদনায় গাড়িটাও একসময় মারাত্মকভাবে দুলতে শুরু করলো। বনের নিস্তবতা ছাপিয়ে কেবল দুজনের গভীর তৃপ্তির নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। যাই হোক, তাদের এই একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো এখন কেবল তাদেরই থাক, আমরা আর ভেতরে না যাই। ওরা ওদের মতো করে রোমান্সে ডুবে থাকুক। অনেকক্ষণ পার হয়ে গেল। গাড়ির ভেতরে সেই উন্মাদনা এখন শান্ত, কিন্তু বাতাসের গোমট ভাবটা যেন এখনো রয়ে গেছে। তোরা রৌদ্রের চওড়া বুকে মুখ গুজে দিয়ে নিঃশব্দে ফুঁপিয়ে কেঁদেই চলছে। তোরার কান্নার শব্দে রৌদ্রের ঘর কাটলো। সে বুঝতে পারল আজ আবেগের বশে সে অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তোরা এই অসহায় কান্না রৌদ্রের বুকের ভেতরটা মুচড়ে দিল। রৌদ্র আলতো করে তোরার ঘামে ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। তারপর ওর কপালে গভীর এক চুমু খেয়ে অপরাধীর সুরে ফিসফিস করে বলল, জান, আই অ্যাম রিয়েলি সরি। আমি সত্যি একদম পাগল হয়ে গিয়েছিলাম। নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার। প্লিজ আমার লক্ষ্মী বউটা, আর কাঁদিস না। তোরা কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, কথা বলবেন না একদম। আপনার সাথে আমি আরই দিলাম, কোনোদিনও আপনার সাথে আর কথা বলবো না আমি। আপনি খুব খারাপ। আজকে আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আমি জীবনেও এত কষ্ট আর কোনোদিন পাইনি। আমাকে মেলায় ঘুরতে নিয়ে এসে আপনি শেষমেশ এইটা করলেন। আপনার মনের মধ্যে এই মতলব ছিল। তোরার এমন অবুঝ আর অভিমানী অভিযোগ শুনে রৌদ্রের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। সে বুঝল তোরার রাগটা আসলে অভিমান মেশানো। সে পরম মমতায় তোরার মুখটা একটু উঁচু করে ধরল এবং নিজের আঙুল দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, আচ্ছা বাবা, সরি, আর কোনোদিন এমন হবে না। আমার সোনা পাখিটা, আমি বলছি তো, আমি নিজের মধ্যে ছিলাম না। নেশার ঘরে কি করেছি আমি নিজেও জানি না। খুব বেশি খারাপ লাগছে পাখি। তোরা ছোট্ট বাচ্চার মতো নাক টানতে টানতে অস্ফুট স্বরে বলল, রৌদ্র এবার অপরাধীর মতো নরম সুরে বলল, আমার কলিজাটা, এবার আমাকে মাফ করে দে। বাসে গিয়ে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিবি, তাইলেই আরাম পাবি। চল এখন বাসায় যাই। তোরা কোনো মতে নিজের অবিন্যস্ত শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল।
রৌদ্র দেরি না করে ওকে আবারও পাজা করে কোলে তুলে নিয়ে সামনের সিটে বসিয়ে দিল। এরপর নিজের ড্রাইভিং সিটে বসে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ আগের ঝড়ো মুহূর্তগুলোর রেশ এখনও তার চোখে মুখে, তবে এখন সে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে শুরু করলো। রাতে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি তার দ্রুত গতিতে বাড়ির দিকে ছুটতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ ছটফট করছে আয়ান। ঘড়ির কাঁটা টিকটিক করে এনেছে চলছে, কিন্তু কিছুতেই তার দু চোখে ঘুম ধরা দিচ্ছে না। সেই যে তিথি বাড়ি ছেড়ে চলে গেল, তারপর থেকে আয়ানের ঘরটা যেন বড্ড ফাঁকা আর নিঃশব্দ হয়ে আছে। এতদিনে তিথিকে পাশে নিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমানোর এমন এক অভ্যাস হয়ে গিয়েছে যে আজ তাকে সারা বিছানাটা মরুভূমির মতো খাকা করছে। আয়ান পর্যন্ত বিরক্ত হয়ে নিজের ওপরই রাগ ঝাড়তে লাগলো। বিছানায় একটা জোরে ঘুষি মেরে বিড়বিড় করে বলল, অকারণে রাগটা কেন দেখাইতে গেলাম? এখন তো মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। ওইটুকু রাগের জন্য শেষে এখন সারা রাত জেগে থাকতে হচ্ছে। সে বালিশ ছেড়ে উঠে বসলো, দু হাতে নিজের মাথার চুলগুলো টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। তার চেহারায় ফুটে উঠছে রাজ্যের বিরক্তি আর ছটফটানি। তিথির ওপর রাগের চেয়েও এখন যেন তার অভাবটাই বেশি টের পাচ্ছে সে। দাঁতে দাঁত চেপে আয়ান বলল, তিথির বাচ্চা, তোরে যদি একবার সামনে পাই আমি যে কি করবো বুঝতে পারছি না। জীবনটা একেবারে তেজপাতা বানাই দিয়ে তাছস তুই। আয়ন এক গ্লাস জল খাওয়ার জন্য খাট থেকে নামলো। তার মনে হচ্ছে তিথিকে আজই ফিরিয়ে না আনলে তার এই নির্ঘুম রাত আর কাটবে না। আয়ন পানি খেয়েও শান্ত হতে পারল না। বুকের ভেতরটা যেন খাঁখা করছে। ঘর জুড়ে অস্থির হয়ে পায়চারি করতে করতে একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। লাশ শরমের মাথা খেয়ে সে সোজা আনোয়ার খানের রুমের সামনে গিয়ে হাজির হলো। কারণ সে ভালো করেই জানে আনোয়ার খান ছাড়া আর কেউ জানে না যে তিথি কোথায় লুকিয়ে আছে। আয়ান প্রথমে কিছুক্ষণ দরজার সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে খুব ইতস্ত করছিল, কিন্তু তিথিকে সারা এক মুহূর্তেও তার আর সহ্য হচ্ছে না। শেষমেশ সব মান সম্মান বিসর্জন দিয়ে সে দরজায় মাথা ঠেকিয়ে একদম ছোট্ট বাচ্চাদের মতো করুণ স্বরে বিলাপ শুরু করলো। চাচা, ও চাচা গো, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি বউ চিবিয়ে খাচ্ছ? ও চাচা, একটু দয়া করো, বলো না আমার বউটা কই? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আয়ান এবার রীতিমতো কসম কাটতে শুরু করলো। তার কণ্ঠ তখন কান্নায় ভেঙে পড়ার মতো শোনালো। সে আবার বলতে লাগলো, চাচা, আমার কিডনির কসম, আমি আর কোনো দিন আমার বউয়ের ওপর রাগ দেখাবো না। প্লিজ চাচা, বলে দাও না আমার জানটা কই? ওই চাচা রে, বউ ছাড়া আমার বিছানা একেবারে ঠান্ডা হয়ে আছে। আমার খুব কষ্ট হচ্ছে চাচা, এ তোমার সেই হারানো যৌবনের কসম, দোহাই লাগে বলে দাও না আমার বউটা কই গেছে। আনোয়ার খান মাত্রই চোখ বুঝেছিলেন। হঠাৎ আয়ানের চিৎকার। তিনি পাশ থেকে চশমা নিয়ে পড়ে ভালো করে চোখ ক্লিয়ার করে বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে আয়ান? এমন বাচ্চাদের মতো দরজায় এসে প্যাপো করছিস কেন? আয়ান দরজার পিঠ ঠেকিয়ে ঢপাস করে বসে পড়ল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, চাচা, তুমি এখনও প্যাপুক দেখছো? এখানে তো তোমার ভাতিজা বিয়ে শেষ হয়ে যাচ্ছে। ওই রাক্ষসীটা তো আড়ি দিয়ে চলে গেছে। এখন বিছানায় শুইলে মনে হয় আমি উত্তর মেরুতে আছি, সব বরফ হয়ে আছে। চাচা, তুমি তো নিজের বউ নিয়ে কম্বলের নিচে আরামে আছো, কিন্তু আমার কলিজার টুকরা তিথি ছাড়া আমি যে মরে যাচ্ছি। চাচা গো, আল্লাহর দোহাই লাগে, ওর লোকেশনটা দাও। আনোয়ার খান কপালে হাত দিয়ে হাসতে হাসতে বসে রইলেন। আয়ান থামার পাত্র নয়। সে আবার শুরু করলেন, চাচা, তুমি কি চাও তোমার একমাত্র ভাতিজাটা বউ ছাড়া পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক? ও চাচা, কথা বলো, একটু দয়া করো এই এতিমটার ওপর। বউ ছাড়া আমার জীবনটা এখনও লবণ ছাড়া ও তরকারির মতো পানসে হয়ে গেছে। চাচা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, বলো না তিথি কোথায়? আনোয়ার খান কোনো রকম হাসি থামিয়ে বললেন, আয়ান, আমি তো জানি না, বিশ্বাস কর। তিথি শুধু বলল একটা জায়গায় যামু, কিন্তু কোথায় যাবে সেইটা বলেনি। আয়ান এবার দরজার হাতল ধরে রীতিমতো ঝাঁকাতে শুরু করলো। তার বিলাপের সুর আরও এক পর্দা ওপরে চলে গেল। মিথ্যা বলো না চাচা,
তোমার ওই চশমা পরা চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারছি তুমি সব জানো। ও চাচা, তুমি কি চাও কাল সকালে মানুষ দেখুক তোমার ভাতিজা বউয়ের শখে বারান্দায় ঝুলে আছে? আমি জানি তিথি তোমার কানে কানে সব বলে গেছে। প্লিজ চাচা, আমাকে বাঁচাও। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুমি একবার মুখ ফুটে ঠিকানাটা বলো। কসম আমি তোমাকে ব্র্যান্ড নিউ একটা স্মার্ট ওয়াচ গিফট করব। চাচা রে, বউ সারা এই রাত আমার কাছে 100 বছরের সমানও হচ্ছে গো। আনোয়ার খান দুই কানে বালিশ চেপে ধরে বিরক্তি আর ধমকের স্বরে বললেন, কানের কাছে এমন প্যাক প্যাক না করে চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমা। ও তো আর শখ করে বাড়ি ছেড়ে যায়নি। তোর মেজাজ আর অহেতুক রাগের ভয়েই মেয়েটা পালিয়েছে। এখন ভুল যেহেতু করেছিস, এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। আয়ান আরও কিছুক্ষণ দরজায় মাথা কুটে বিনয় করলো, নানানভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করলো, কিন্তু আনোয়ার খান এবার একেবারে পাথরের মতো চুপ হয়ে রইলেন। ওপাশ থেকে আর কোনো সারা শব্দ না পেয়ে আয়ান বুঝতে পারলো এখান থেকে আর কিছু বের করা সম্ভব নয়। শেষমেশ কোনো উপায় না দেখে সে হাল ছেড়ে দিল। পরাজিত সৈনিকের মতো ধীর পায়ে নিজের অন্ধকার রুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলো, শেষ পর্যন্ত চাচাও আমার মনের কষ্টটা বুঝলো না। সবাই মিলে আমাকে একা করে দিল। আয়ান রুমে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়ল। মনের ভেতরে রাজ্যের হতাশা আর অস্থিরতা নিয়ে সে যখন সিলিংয়ের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হঠাৎ তার ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠল। এ অসময়ে কার মেসেজ এলো তা দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঢুকতে আয়ানের চোখ চরক গাছ। আয়ানকে জব্দ করার জন্য তার মাথায় জুটি করে, মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে বিশাল এক নজর ফোঁটা দিয়ে যে বিশ্রী সাজটা করেছিল, সেই ছবিগুলোই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তিথি। ছবিগুলোতে আয়ানকে এতটাই হাস্যকর দেখাচ্ছে যে সে নিজেই নিজের দিকে তাকাতে পারছে না। ছবির নিচে তিথি ছোট করে একটা মেসেজও জুড়ে দিয়েছে, হু হু ডিঙ্কা চিকা। আমি আজকে এই দুটো ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব। আয়ন ছবিগুলো দেখে বা তিথির মেসেজে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি টাইপ করতে শুরু করলো। তার এখন মূল লক্ষ্য তিথিকে খুঁজে বের করা। সে দ্রুত মেসেজ করলো, তিথি তুই এখন কোথায়? বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ওপাশ থেকে রিপ্লাই এলো। তিথি লিখেছে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে, পারলে সাঁতার কেটে চলে আসো। আয়ন নিজের বিরক্তি চেপে লিখে পাঠালো, তিথি একদম মজা করিস না, সত্যি করে বল তুই ঠিক কোথায় আছিস? তিথি একটা ভেংসি কাটার ইমোজি দিয়ে উত্তর দিল, এই জানি না। আয়ান এবার রাগের ইমোজি দিয়ে হুমকি দেওয়ার স্বরে বলল, ভালো মেয়ের মতো বলে দে তুই কোথায়, না হলে আমি যদি একবার তোকে খুঁজে বের করতে পারি তবে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। তিথি মোটেও দমে গেল না। সে আবারও সেই বিশ্রী ভেংসি কাটার ইমোজি দিয়ে লিখল, কসু করবা তুমি আমাকে তো আগে খুঁজে পাইতে হবে। আমি ঠিক করেছি এখন এখানেই বিয়ে করে সংসার শুরু করব। তারপর আমার যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাকে দিয়ে তোমাকে মামা ডাকিয়ে তবেই আমি ওই বাড়িতে ফিরব। এর আগে না। তিথির মেসেজ পড়ে আয়নের চোখ কপালে উঠে গেল। তিথি ওকে মামা বানাবে এমন কথা শুনে আয়ান রাগে কাঁপতে কাঁপতে মেসেজ করলো, কি তুই আমাকে মামা বানাবি? আমি তোর হাজব্যান্ড আর তুই আমাকে বাবা না বানিয়ে মামা বানাতে চাইছিস? সিরিয়াসলি তিথি? আয়ানের এই হাহাকার ভরা মেসেজে তিথি খুব মজা পেল। সে মেসেজটিতে হাহা রিয়েক্ট দিয়ে একদম ঘাড়তেরা ভাবে ছোট করে একটা উত্তর দিল, অফকোর্স। তিথির এই উত্তর দেখে আয়ান প্রথমে স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে নিজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আয়ান আর মেসেজে তর্কে না গিয়ে তাড়াতাড়ি নিজের ল্যাপটপটা খুলে বসলো। সে খুব ভালো করে জানতো তিথিকে বাগে আনতে হলে এখন প্রযুক্তির সাহায্য নিতে হবে। সে দ্রুত তিথির ফোন নাম্বারটা বের করে লোকেশন ট্র্যাক করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে তিথির বর্তমান অবস্থান ভেসে উঠল। লোকেশন পাওয়া মাত্রই আয়ন আর এক মুহূর্ত দেরি করলো না। সে ল্যাপটপ বন্ধ করে তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে নিজের গাড়িটা বের করে সে স্টার্ট দিল।
তার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তিথির কাছে পৌঁছানো। রাতের জনশূন্য রাস্তা দিয়ে আয়ান ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। তার চোখের দৃষ্টিতে তখন শিকারী বাঘের মতো জেদ। তিথি যে তাকে এত বড় কথা বলেছে তার উপযুক্ত জবাব দিতে সে এখন বদ্ধপরিকর। অনেকক্ষণ পর আয়ানের গাড়ি একটা ফ্ল্যাটের সামনে এসে থামলো। পুরো ফ্ল্যাটটা এখন অন্ধকারে ডুবে আছে, হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আয়ান ফোন বের করে লোকেশন চেক করতে করতে ঠিক একটা দরজার সামনে এসে দাঁড়ালো। ফোনের স্ক্রিনে সবুজ রঙের টিক চিহ্ন ভেসে উঠল, যার মানে তিথি ঠিক এই রুমের ভেতরেই আছে। আয়ান আর দেরি না করে কলিং বেলে চাপ দিল। এদিকে এই মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে তিথির বান্ধবীর মা বেশ বিরক্ত হলেন। তিনি ঘুমের ঘরে হেলতে দুলতে এসে দরজা খুলে দিলেন। আয়ানকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন, আর আয়ান বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। তিথির বান্ধবীর মা আগে কয়েকবার খানবাড়িতে গিয়েছিলেন, তাই আয়ানকে তার চিনতে মোটেও কষ্ট হলো না। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, আয়ান তুমি এত রাতে এখানে? জি আন্টি, আসলে তিথিকে নিতে এসেছি। আন্টি অবাক হয়ে বললেন, ও আচ্ছা, তা এত রাতে না এসে কাল সকালে এলেও তো পারতে বাবা। আয়ন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জলদি উত্তর দিল, আসলে আন্টি কাল অফিসে আমার কাজের খুব চাপ থাকবে, তাই ভাবলাম আজ রাতেই ওকে নিয়ে যাই। তিথি কোন রুমে শুয়েছে আন্টি? তিথির বান্ধবীর মা হাত বাড়িয়ে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, ওই যে ওই পাশের রুমটায় আমার মেয়ের সাথেই ও ঘুমিয়েছে। আচ্ছা আন্টি, অনেক ধন্যবাদ। আয়ান আর কথা না বাড়িয়ে দ্রুত সেই রুমের সামনে গেল। দেখলো রুমের দরজাটা একটু ফাঁকা হয়ে আছে। সে ভেতরে ঢুকে যা দেখলো তাতে তার মেজাজ আর হাসি একসাথে পেল। তিথি তার বান্ধবীর শরীরের ওপর হাত পা তুলে দিয়ে একদম আয়েশ করে নাক ঢেকে ঘুমাচ্ছে। আক্ষরিক অর্থেই সে তার বান্ধবী 12টা বাজিয়ে ঘুমিয়ে বেরোব। আয়ান কোনো শব্দ না করে পা টিপে টিপে বিছানার কাছে গেল। তারপর সাবধানে তিথিকে পাজা কোলে করে তুলে নিল। তিথি ঘুমের ঘরে এতটাই অচেতন যে সে টেরই পেল না তাকে কে কোলে নিচ্ছে। আয়ান বাইরে এসে তিথির বান্ধবীর মাকে বিদায় জানিয়ে তিথিকে নিয়ে সোজা গাড়িতে চলে এলো। সামনের সিটে ওকে সাবধানে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বাড়ির দিকে রওনা হলো। আয়নের মুখে এখন এক পৌঁছাচিক জয়ের হাসি। সে ভাবছে তিথি যখন ঘুম ভাঙবে আর সে নিজেকে আয়নের বজায় দেখবে, তখন ওর সেই মামা ডাকার শখ কোথায় গিয়ে ঠেকে সেটাই হবে দেখার বিষয়। শরীরের উপর হিমেল বাতাস আর গাড়ির হালকা দুলুনিতে তিথির গভীর ঘুমটা ধীরে ধীরে ভেঙে গেল। নিজেকে গাড়ির সিটে আবিষ্কার করে সে প্রথমে ভেবেছিল হয়তো কোনো স্বপ্ন দেখছে, তাই আবার চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই যখন দোলা থামছিল না, তখন সে বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয়। তিথি এবার সজোরে চোখ খুলে পাশে তাকাতেই দেখল আয়ান অত্যন্ত গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। নিজের সামনে আয়ানকে দেখে তিথি বিকট এক চিৎকার দিয়ে উঠল, আ ভূত! আয়ান সামনের দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, চুপ কর, এটা কোনো স্বপ্ন না, একদম বাস্তব। চেঁচাবি না একদম। তিথি বিশ্বাস করতে না পেরে নিজের হাতের জোরে একটা চিমটি কাটল। ব্যথায় কুকিয়ে উঠে সে নিশ্চিন্ত হলো যে সে সত্যি আয়নের গাড়িতে আছে, কিন্তু কিভাবে কি হলো সে কিছুই মাথায় ঢোকাতে পারছে না। সে তো বান্ধবীর বাসায় ঘুমাচ্ছিল, তাহলে মাঝ রাস্তায় আয়নের পাশে সে এলো কিভাবে? তিথির এই 7-5 ভাবনার মাঝে আয়নের গাড়ি সজোরে ব্রেক কষে খানবাড়ির সামনে এসে থামলো। আয়নের ঝড়ে গতিতে গাড়ি থেকে নেমে ওপাশের দরজা খুলে তিথিকে পাজা কোলে করে তুলে নিল। কোনো বাধা দেওয়ার সুযোগ না দিয়ে তাকে নিয়ে সোজা বাড়ির ভেতর নিজের রুমে ঢুকে পড়ল এবং ভেতর থেকে দরজা লক করে দিল। তারপর এক ঝটকায় তিথিকে বিছানার ছুঁড়ে মারল। বিছানায় আছড়ে পড়ে তিথি সব তালগুলো পাকিয়ে গেল। সে হতভম্ব হয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুমি কি মানুষ নাকি কোনো জ্যান্ত পাগল?
তোমাকে তো পাবনা দিয়ে আসা উচিত। আয়ান আর দেরি করলো না, সে দ্রুত বিছানায় উঠে তিথির ওপর ঝুঁকে পড়ল। তার চোখ জোড়া রাগে আর নেশায় জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, আমার এই কাজগুলো যদি তোর কাছে পাগল মনে হয় তবে আমি পাগলই সই। আর তখন মেসেজে কি বললি, তুই আমাকে মামা বানাবি তাই না? তিথি এবার প্রমাণ গুনল। সে ভয়ে কয়েকবার শুকনো ডোক গিলে মিনমিন করে বলল, আসলে আমি তো ওটা মজা করে বলেছিলাম, তুমি এত সিরিয়াসলি নিয়ে নিলা কেন? আয়ান এবার নিজের শরীরের সবটুকু ভর তিথির উপর ছেড়ে দিয়ে একদম ওর মুখের কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আছড়ে পড়ছে। সে বাঁকা হেসে বলল, তুই মজাই করিস আর যাই করিস, কিভাবে মামা থেকে বাবা হতে হয় তা আবার খুব ভালো করেই জানা আছে। কথাটা শেষ করতে না করতে আয়ান তিথিকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। এক মুহূর্তে উন্মাদনায় মেতে সে তিথির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো আয়ানের সেই পরিচিত বনো পাগলামি, আদর আর সোহাগের জোয়ার, যা মুখ বুজে সহ্য করা ছাড়া তিথির আর কোনো উপায় রইল না। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য। ধন্যবাদ।